যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, সম্ভাব্য লক্ষ্য খামেনি সহ শীর্ষস্থানীয় নেতৃত্ব, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতা, হামলায় নিহত 2, পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। তেল আবিবকে যুদ্ধবিরতি মেনে চলতে শান্তি পরিষদকে চাপ প্রয়োগের আহ্বান হামাসের। চুক্তি ছাড়াই শেষ হলো মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন বৈঠক। ডোনেটস্ক ইস্যুতে আগের অবস্থায় অনড় দুই পক্ষ, জানালেন জেলেনস্কি। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। এবং সামরিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন কারাদণ্ড। সাবেক প্রধানমন্ত্রী 23 ও প্রতিরক্ষা মন্ত্রীর 30 বছরের সাজা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখতে তারেক রহমানের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। 18 ফেব্রুয়ারি ট্রাম্প স্বাক্ষরিত এ অভিনন্দন বার্তার আমেরিকার জনগণের পক্ষ থেকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। চিঠিতে বলা হয়, ঢাকা ওয়াশিংটন অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইন্দো প্যাসিফিকের মাধ্যমে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলো সমৃদ্ধ হবে। বিশেষ করে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে নিয়মিত প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত চুক্তিগুলো সম্পন্নের বিষয়ে তারেক রহমানকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। যে কোনো সময় শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, আগামী শনিবারের মধ্যেই তেহরানের সম্ভাব্য হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ওয়াশিংটন। এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরেক মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী এ হামলার সম্ভাব্য লক্ষ্য হতে পারে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্ব। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে ইসরায়েল। পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় ওয়াশিংটন তেহরানের বৈঠক শেষ হতে না হতেই নিজেদের শক্তির জানান দিয়েছে ইরান। চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে আয়োজন করে যৌথ নৌমহড়ার। এর আগে হরমুজ প্রণালীতে নৌমহড়া চালায় আইআরজিসি। ইরানের এমন প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যেই যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সামনে নিয়ে আসে বিস্ফোরক তথ্য। সিবিএস এর তথ্য মতে আগামী শনিবারের মধ্যেই ইরানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় এক সপ্তাহব্যাপী এই হামলা চলতে পারে। এ বিষয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য হামলার সম্ভাবনা প্রায় 90%। একই সঙ্গে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে মধ্যপ্রাচ্য থেকে কিছু সেনা সদস্যকে ফেরত নিয়ে আসার পাশাপাশি ইউরোপে পাঠিয়ে দিয়েছে পেন্টাগন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলার চূড়ান্ত লক্ষ্যই শাসন ব্যবস্থার পরিবর্তন। এই হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যদিও কূটনৈতিক চাপের মাধ্যমে পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি গুটিয়ে নিতে তেহরানকে বাধ্য করার পথও খোলা রেখেছেন ট্রাম্প। ইসরায়েলের গণমাধ্যম কেএএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি সবুজ সংকেত দেয় তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী। একই সময়ে আরেক গণমাধ্যম হারেতস জানিয়েছে, ওয়াশিংটন তেহরান সাম্প্রতিক আলোচনায় বড় ফাঁক রয়ে গেছে। বিশেষ করে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের মার্কিন দাবিতে অনড় রয়েছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হোম ফ্রন্ট কমান্ড ও উদ্ধার সংস্থাগুলোকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গেল একদিনে ইরানের কাছাকাছি F-35, F-22 এবং F-16 মিলিয়ে 50টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 2003 সালে ইরাকে হামলার সময় যে পরিমাণ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে উপস্থিত ছিল তার চেয়ে বেশি সংখ্যক সেনা বর্তমানে অঞ্চলটিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পবিত্র রমজান মাসেও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। দখলদার বাহিনীর হামলায় উপত্যকায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন।
ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে শান্তি পরিষদকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে হামাস। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি আগ্রাসন। অঞ্চলটিতে অভিযান চালিয়ে একের পর এক গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জেনিনের কাছে সিলাত আল হারিথিয়া গ্রামে অভিযান চালায় আইডিএফ। সেখানে হামাসের এক সদস্যের বাড়ি শক্তিশালী বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন আবাসিক ভবনে চালানো হয় তল্লাশি। এদিকে গাজা উপত্যকায় বুধবারও অব্যাহত ছিল ইসরায়েলি ড্রোন হামলা ও গোলাবর্ষণ। গাজার উত্তরাঞ্চলে ধ্বংস হয়ে যাওয়া নিজের বাড়ির অবস্থা দেখতে যাওয়ার পথে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে এক শিশু। এছাড়া খান ইউনিসের বানি সুহেইলা এলাকায় গুলিতে প্রাণ গেছে এক যুবকের। গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলেও দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। ইসরায়েলি হামলার চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে গাজার বর্তমান চিকিৎসা ব্যবস্থা। উপত্যকার 18,500 মুমূর্ষু রোগী জরুরি ভিত্তিতে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার অপেক্ষায় থাকলেও গত আড়াই সপ্তাহে রাফা ক্রসিং দিয়ে মাত্র 260 জনকে বের হওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল। এদিকে ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিসের প্রথম সম্মেলনকে ঘিরে সরব হয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে বাধ্য করে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছেন মুসলমানরা। ইন্দোনেশিয়া ও পাকিস্তানে প্রথম তারাবিতে অংশ নেন লাখো মানুষ, দোয়া করেন বিশ্ব শান্তির জন্য। অন্যদিকে গাজা ও ইরাকে প্রথম রোজা শেষে ইফতার করেছেন মুসলমানরা। ইন্দোনেশিয়ার জাকার্তায় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ ইস্তিকলালে বুধবার রাতে তিল ধারণের জায়গা ছিল না। ধর্মপ্রাণ হাজারো মুসল্লি এখানে প্রথম তারাবির নামাজে অংশ নেন, দোয়া করেন নিজ দেশ ও বিশ্ব শান্তির জন্য। পাকিস্তানের আকাশে বুধবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পরপরই করাচি, লাহোর ও ইসলামাবাদের বড় বড় মসজিদে মুসল্লিরা ভিড় করতে শুরু করেন। লাখ লাখ মানুষ এদিন প্রথম তারাবির নামাজে শরিক হন। নামাজ শেষ হওয়ার পর বাজারগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। রমজান ঘিরে আবেগঘন পরিবেশ ছিল ইরাকের মসুলে। 2017 সালে আইএসের সাথে যুদ্ধের সময় ধ্বংস হওয়া আল নুরি মসজিদে দীর্ঘ 9 বছর পর প্রথমবার ইফতার ও তারাবিহ আয়োজিত হয়েছে। এদিন রাজধানী বাগদাদেও বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে সবাই মিলে ইফতার করেন। পবিত্র রমজানের প্রথম দিন ধ্বংসস্তূপের মাঝেই ইফতার করেছেন গাজার ফিলিস্তিনিরাও। গাজা সিটির বিধ্বস্ত ভবনের সামনে দীর্ঘ টেবিল সাজিয়ে পরিবারগুলো একসঙ্গে ইফতার করে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণে শিশুসহ নিহত 16, চীনে আতশবাজির দোকানে অগ্নিকাণ্ডে 12 জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত 50 বর্গমিটার এলাকা। কারণ জানতে মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। বুধবার জেনেভায় 2 ঘন্টার বৈঠক শেষে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির দাবি করেছে। শান্তি আলোচনার মধ্যেও চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। বুধবার দোনেৎস্কে রুশ হামলায় নিহত হন অন্তত 2 জন। ইউক্রেনের দোনেৎস্কে বুধবার ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। তাদের ড্রোন হামলায় স্থানীয় একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েকজন কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাপোরিঝিয়া অঞ্চলে আরেক আক্রমণে নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া এসব হামলায় বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির দাবি করেছেন স্থানীয় গভর্নর। জবাবে কুর্স্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। গুলি ও ড্রোন হামলায় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ক্রাসনোদর অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। রুশ কর্তৃপক্ষের দাবি, কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 2 দিনব্যাপী শান্তি আলোচনা শেষ হয়েছে। বুধবার জেনেভায় বৈঠক মাত্র 2 ঘন্টা স্থায়ী হয়। আলোচনার বিষয়বস্তু বা কোনো বিষয়ে ঐকমত্য হয়েছে কিনা সে সম্পর্কে রাশিয়া ও ইউক্রেন কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় কিছু অগ্রগতি হলেও দোনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ এবং অধিকৃত ভূখণ্ডের ভাগ্য নিয়ে দুই পক্ষ এখনও অনড় অবস্থানেই আছে। ইউক্রেন ইস্যুতে ইউরোপের সঙ্গে রাশিয়ার বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই জার্মানিতে মহড়া চালিয়েছে ন্যাটো। বুধবারের এই মহড়ায় অংশ নেয় মিত্রবাহিনীর হাজার হাজার সেনা ও সামরিক যান। বাল্টিক সাগর অঞ্চলে রাশিয়ার হাইব্রিড যুদ্ধ এবং সমুদ্র তলদেশের অবকাঠামোতে হামলার হুমকি মোকাবিলায় এই শক্তি প্রদর্শন করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
সামরিক অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় আদালতে রায় দেন। একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সুকে 23 বছর এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউনকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2024 সালের ডিসেম্বরে সামরিক শাসন জারি করার চেষ্টা করেছিলেন ইয়োল, যা মাত্র 6 ঘন্টা স্থায়ী হলেও সরকারের কার্যক্রম স্তব্ধ করে দিয়েছিল। এই রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। ইয়ন সুক এরই মধ্যে একই মামলার জন্য অন্য সাজা ভোগ করছেন। তার বিরুদ্ধে আরও 2টি মামলা চলমান রয়েছে। গেল 8 মাসে পাকিস্তানের পাঞ্জাব পুলিশ 900 জনের বেশি মানুষকে হত্যা করেছে। বিচার বহির্ভূত এমন হত্যার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অব পাকিস্তানের দাবি, এই আইন ভেঙেই চলছে অভিযান। যদিও পাঞ্জাব পুলিশের বিশেষ ইউনিট ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্টের দাবি, অভিযানের কারণে সম্পত্তি সংক্রান্ত অপরাধ 60% বেশি কমেছে। পাকিস্তানের পাঞ্জাবে শিয়া সুন্নি উত্তেজনা। বিভিন্ন শহর থেকে আল কায়দা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য গ্রেপ্তার কেন্দ্র করে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছেই। আর এসব অপরাধ কঠোর হস্তে দমন করতে নানা পদক্ষেপ নিচ্ছে পুলিশ বাহিনী। দেশটির শীর্ষ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অব পাকিস্তান জানায়, 2025 সালের এপ্রিল থেকে ডিসেম্বর এই 8 মাসে পাঞ্জাবে অন্তত 924 জন নিহত হয়েছেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে। তাদের দাবি, এর বেশিরভাগই বিচার বহির্ভূত হত্যা। 670টির বেশি অভিযানের তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পাঞ্জাব পুলিশের বিশেষ ইউনিট ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট বা সিসিডির নাম রয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরীফের অধীনে গত বছর এপ্রিলে গঠিত হয় এই ইউনিট। লক্ষ্য ছিল সংগঠিত অপরাধ ও ডাকাতি দমন, কিন্তু গঠনের পর থেকেই বন্দুকযুদ্ধ বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এইচআরসিপি বলছে, বেশিরভাগ এফআইআরে একই ধরনের বর্ণনা পাওয়া গেছে। রাতে সন্দেহভাজনদের থামাতে গেলে তারা আগে গুলি চালায়, পরে পুলিশ আত্মরক্ষায় গুলি করে। এতে একজন মারা যায়, বাকিরা পালায়। অনেক ক্ষেত্রে ভাষা একেবারে হুবহু মিলে গেছে, যাকে কপি পেস্ট বলে সন্দেহ করছে সংগঠনটি। অন্যদিকে সিসিডির দাবি, তাদের অভিযানে সম্পত্তি সংক্রান্ত অপরাধ 60% বেশি কমেছে। তারা বলছে এটি ইন্টেলিজেন্স ভিত্তিক পুলিশিং। তবে মানবাধিকার কর্মীরা সতর্ক করছেন, অপরাধ দমন করতে গিয়ে যদি বিচার প্রক্রিয়া এড়িয়ে হত্যা করা হয়, তাহলে আইনের শাসনই দুর্বল হবে। নাদিম মারজান, সময় সংবাদ। 2026 সালে ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ 2টি চুক্তি স্বাক্ষর করলেও তার বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বিশ্লেষকদের মধ্যে। তাদের মতে, শুল্ক সুবিধা থাকলেও ভারতের অভ্যন্তরীণ জটিল আমদানি রফতানি কাঠামোই তাদের লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় ভারতের নিজস্ব কাস্টমস ব্যবস্থা, লজিস্টিক্স খরচ ও একের পর এক ধাপ জটিলতা কমিয়ে চুক্তিগুলোর যথাযথ সুবিধা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। 2026 ভারতের জন্য বাণিজ্য ক্ষেত্রে ইতিহাসে বিশেষ একটি বছর হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। মার্চ মাস শুরু হওয়ার আগেই দেশটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মাদার অফ অল ট্রেড ডিল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ফাদার অফ অল ট্রেড ডিল সম্পন্ন করেছে। বিশেষজ্ঞদের মতে, চুক্তিগুলো নয়াদিল্লির জন্য বড় সুযোগ সৃষ্টি করলেও তা বাস্তবায়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশ্লেষকরা বলছেন, ইতিহাস দেখলে বোঝা যায় ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির ব্যবহার মাত্র 25%, যেখানে উন্নত অর্থনীতিতে তা 70 থেকে 80%। বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী 2017 থেকে 22 সালের মধ্যে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির অংশীদারদের সঙ্গে রপ্তানি 31% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমদানি বেড়েছে 82%। এটি প্রমাণ করে কম শুল্কে বাণিজ্যের সুযোগ সম্পূর্ণভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে ভারত। এর কারণ হিসেবে রপ্তানির ক্ষেত্রে তথ্য নথিবদ্ধ করার খরচ, কারিগরি জটিলতা, কাস্টমসে নিজেদের সত্যতা প্রমাণ করার ঝুঁকি সহ নানা সমস্যাকে তুলে ধরা হয়েছে। ছোট ব্যবসাগুলোর জন্য এই ধাপগুলো পূরণের খরচ ও জটিলতা বহন করার চেয়ে পূর্ণ শুল্কে রপ্তানি সহজ বলে মনে হয়। বিশ্লেষকরা মনে করেন, ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির যথাযথ ব্যবহারের জন্য শুধু শুল্ক সুবিধা একা যথেষ্ট নয়। ভিয়েতনামের সফলতা দেখায় কাস্টমসের ধাপগুলোকে সহজ করা, উৎপাদনকারী প্রতিষ্ঠান, সরবরাহকারী এবং গ্রাহকদের মধ্যে যোগাযোগ আরও গভীর করা ও কম সরবরাহ খরচ সফল আমদানি রপ্তানি বাণিজ্যের মূল চাবিকাঠি। ভারত এখনও রপ্তানির ক্ষেত্রে সেমিকন্ডাক্টর বা উন্নত চিকিৎসা ডিভাইসের মতো জটিল যন্ত্রাংশ ও পণ্য আমদানি রপ্তানিতে মনোনিবেশ করায় সেখানে ছোট ব্যবসাগুলো ধুপে টিকছে না। এজন্য অপারেশনাল দক্ষতা, অবকাঠামো উন্নয়ন এবং নীতি সহজীকরণ জরুরি।
বিশ্লেষকরা আরও বলছেন, এখন যে মুক্ত বাণিজ্য চুক্তিগুলো সম্পন্ন হয়েছে তাতে ভারতের প্রধান লক্ষ্য হবে বাস্তবায়ন সহজতর করা। এ কাজ রপ্তানি বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বছরে $1 ট্রিলিয়ন রপ্তানি লক্ষ্য অর্জনে সহায়ক হবে। চুক্তির ব্যবহার ও কার্যকর বাস্তবায়ন ছাড়া কেবল শুল্ক সুবিধা বাজারে শক্ত অবস্থান নিশ্চিত করতে পারবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আসন্ন স্থানীয় পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। ইভরি সুরসেন এলাকা থেকে লড়ছেন ফ্রান্সের জাতীয় দলের সাবেক ক্রিকেটার জুবায়ের আহমেদ। নির্বাচিত হলে অভিবাসীদের ভোটাধিকার নিশ্চিত সহ ক্রীড়া উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। এরই মধ্যে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। ফ্রান্স থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্ট। গেলবারের ধারাবাহিকতায় এবারও ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। আগামী মার্চে হতে যাওয়া পৌরসভা নির্বাচনে ডেপুটি ও কাউন্সিলর পদে লড়ছেন বেশ কয়েকজন বাংলাদেশি মুখ। এরই মধ্যে তারা শুরু করেছেন আনুষ্ঠানিক প্রচারণা। ইভরি সুরসেন এলাকা থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ফ্রান্স জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য এবং বর্তমানে ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য জুবায়ের আহমেদ। ফ্রন্ট পপুলার দলের হয়ে বর্তমান পৌর মেয়র ফিলিপ বয়েসুর প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বুধবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জুবায়ের সহ প্যানেলের অন্যান্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। নির্বাচনী অঙ্গীকারে জুবায়ের আহমেদ নিয়মিত অভিবাসীদের দীর্ঘদিনের দাবি ভোটাধিকার নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। তিনি জানান, ফ্রান্সে যারা নিয়মিত বসবাস করেন এবং কর প্রদান করেন তাদের নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি স্থানীয় যুব সমাজ ও ক্রীড়াঙ্গনের উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যারা এই দেশে বসবাস করতেছে, কাজ করতেছে, ওদের ছেলে মেয়ে দেশে বড় হচ্ছে, ওরা ট্যাক্স পে করতেছে, ওদের সব কিছুই ফ্রান্সে, বাট ফরাসি নাগরিকত্ব না থাকার কারণে ভোট দিতে পারতেছে না। আমরা তাদের ভাষা হয়ে কথা বলবো ইনশাল্লাহ। আশা করি যদি আমি কোনো স্পোর্টসে কোনো দায়িত্ব পাই, যারা বিদেশি আছে তাদেরকে আমি স্পোর্টসে ইন্টিগ্রেট করার চেষ্টা করব। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন জুবায়ের নির্বাচিত হলে আবাসন সংকট নিরসন সহ কমিউনিটির বিভিন্ন সমস্যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। যারা বাংলাদেশে আছে, বিভিন্ন অভিবাসী, তাদের অনেক ডিসক্রিমিনেশন আমরা এখানে ফেস করতে হয়। আশা করি যে অভিবাসনের যত সমস্যা ওনার মাধ্যমে এই জিনিসটা নিরসন হবে। আগামী 11 ও 19 মার্চ 2 দফায় অনুষ্ঠিতব্য এই নির্বাচনে জুবায়েদের প্যানেল থেকে 50 জন প্রার্থী অংশ নিচ্ছেন। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়েছে বছরের প্রথম ভূমিকম্প মহড়া। তারই অংশ হিসেবে সাইরেন বাজতেই রাস্তায় নেমে আসে লাখো মানুষ। সরকার বলছে যে কোনো দিন যে কোনো সময় ভূমিকম্পের জন্য যেন বাসিন্দারা প্রস্তুত থাকে, তার জন্যই এই আয়োজন। যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটতে পারে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ, আর তাই আপৎকালীন সময়ে করণীয় অনুশীলন করতে মেক্সিকো সিটিতে করা হয়েছে অভিনব এক আয়োজন। গোটা শহর জুড়ে চালানো হয়েছে ভূমিকম্পের মহড়া। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানান, 82 লাখ মানুষ এই মহড়ায় অংশ নেয়, যেখানে ভবন ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে প্রয়োজন হয় গড়ে 1 মিনিট 52 সেকেন্ড। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে একাধিক ভূমিকম্পের পর শহরটিতে প্রতিরক্ষামূলক প্রস্তুতি জোরদার করা হয়েছে। আমার মনে হয় এটি খুবই ভালো কৌশল। আগে এসব মহড়া সাধারণত সেপ্টেম্বরে হতো। তারিখ পরিবর্তন করায় আমরা বুঝতে পারছি এটি একটি জরুরি পরিস্থিতি। ভূমিকম্প যে কোনো সময় যে কোনো দিন হতে পারে, শুধু সেপ্টেম্বরে নয়। মহড়ার অংশ হিসেবে বিকেল 5টায় সাইরেন বাজে শহর জুড়ে। মোবাইল ফোনেও পাঠানো হয় সতর্কবার্তা। অফিস টাওয়ার থেকে সারিবদ্ধভাবে বেরিয়ে আসেন কর্মীরা। এঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স এলাকায় দেখা যায় বাসিন্দাদের শৃঙ্খলাবদ্ধভাবে সরিয়ে নেওয়ার চিত্র। নিরাপত্তা কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে তাদের দিক নির্দেশনা দেন। রাজধানীর কেন্দ্রস্থলে গাড়ি দুর্ঘটনার দৃশ্য সাজানো হয়। এ সময় ধ্বংসস্তূপে আটকে পড়া ভুক্তভোগীদের উদ্ধার করে উদ্ধারকারী দল। স্ট্রেচারে করে সরানো হয় আহতদের। সেনাবাহিনী স্নিফার কুকুর ব্যবহার করে অনুসন্ধানের অনুশীলনও চালানো হয়। হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সেও মহড়া চালানো হয়। চলতি বছরে আরও 2 দফা জাতীয় মহড়া হবে 6 মে ও 19 সেপ্টেম্বর। সেপ্টেম্বরে মহড়া হবে সাপ্তাহিক ছুটির দিনে, যার লক্ষ্য হবে কর্মদিবসের বাইরে জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই। আয়োজকদের আশা, নিয়মিত মহড়া মানুষকে আরও সচেতন ও প্রস্তুত করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া তুষার ধসে ৮ জনের মৃত্যু, নিখোঁজ ১। তীব্র তুষারপাতে বিপর্যস্ত রোমানিয়া, বিদ্যুৎহীন ১ লাখের বেশি বাড়িঘর। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। পাকিস্তানের করাচিতে আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন, গুরুতর দগ্ধ আরও ১৪ জন। দেশটির গণমাধ্যম জানায়, বুধবার রাতে করাচির সৌলবাজার বাজারে একটি ৩ তলা ভবনের প্রথম তলায় বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। এখনও অন্তত ২ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সরু রাস্তার কারণে ভারী সরঞ্জাম নিয়ে উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি। এদিন ঝেংজি শহরে একটি আতশবাজি ও পটকার দোকানে আগুন লাগে এবং পরে বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি দোকানও পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি, চলছে তদন্ত। এর আগে রোববার চীনের জিয়াংসু প্রদেশে আতশবাজির দোকানে আগুন লেগে ৮ জনের মৃত্যু হয়। Triggered a fire that burned around 50 square meters of the store. The cause of the explosion is still under investigation. Videos circulating online. সিরিয়া থেকে প্রায় ১,০০০ সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, আগামী ২ মাসের মধ্যেই তাদের ধাপে ধাপে সরিয়ে নেওয়া হতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে, ইরাক ও জর্ডান সীমান্ত ঘেঁষা সিরিয়ার দক্ষিণাঞ্চলের আল তানফ ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, এটি সেনাবাহিনীর কৌশলগত পুনর্বিন্যাসের অংশ। ইরানকে ঘিরে আঞ্চলিক সামরিক উপস্থিতি জোরদারের সঙ্গে এই সিদ্ধান্তের সরাসরি সম্পর্ক নেই বলেও দাবি তাদের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লেক তোহোর কাছে সিয়েরা নেভাদা পর্বতমালায় তুষার ধসে ৮ জনের মৃত্যু হয়েছে। নেভাদা কাউন্টি শেরিফের দপ্তর জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ক্যাসেল পিক নামের এলাকায় তুষার, পাথর ও বরফের ঢলে তারা চাপা পড়েন। বৈরী আবহাওয়ার মধ্যে প্রায় ৫০ জন উদ্ধারকর্মী অভিযান চালিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করেন, তবে এখনও একজন নিখোঁজ রয়েছেন। এদিকে ব্যাপক তুষারপাতের কবলে পড়েছে রোমানিয়া। রাজধানী বুখারেস্তে ১৬ ইঞ্চি তুষারপাতের ফলে বন্ধ হয়ে গেছে গণপরিবহন। মহাসড়কগুলোতে শত শত যানবাহন আটকে পড়ায় স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ২৫ শতাধিক শহরে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, ১ লাখের বেশি বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এপস্টিন ফাইল নিয়ে বিতর্কের মধ্যেই ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ সম্মেলনে বক্তব্য না রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন ধনকুবের বিল গেটস। তার ফাউন্ডেশন জানিয়েছে, সম্মেলনের মূল অগ্রাধিকার যেন আড়ালে না পড়ে সেই বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেটসের পরিবর্তে ফাউন্ডেশনের আফ্রিকা ও ইন্ডিয়া অফিসের প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা সম্মেলনে প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, ভারত এআইকে ভয় পায় না, বরং এই প্রযুক্তিকে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজে লাগাতে চায়। সম্মেলনে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সব ধরনের মানুষের উপকারে আসা প্রয়োজন। সম্মেলনে যোগ দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, ভারত ও ফ্রান্স একসঙ্গে এআই ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করবে। একই সঙ্গে সম্মেলনে বক্তব্য রাখেন গুগলের নির্বাহী পরিচালক সুন্দর পিচাই। ভারতের দিল্লির এআই সামিটে এক রোবোটিক কুকুরের মালিকানা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন গোলগটিয়াস বিশ্ববিদ্যালয়। দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে গোলগটিয়াস বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক দাবি করেন, ওরিয়ন নামে রোবোটিক কুকুরটি তাদের সেন্টার অফ এক্সেলেন্সে তৈরি। তার সেই বক্তব্য ভাইরাল হলে অনলাইনে ব্যবহারকারীরা দেখান, এটি আসলে চীনের ইউনিট্রি রোবোটিক্সের তৈরি গো-টু মডেল, যা বাজারে প্রায় ২ লাখ রুপিতে বিক্রি হয়। বিশ্ববিদ্যালয় পরে বিবৃতিতে জানায়, তারা রোবট তৈরি করার দাবি করেনি, বরং শিক্ষার্থীদের এআই প্রোগ্রামিং শেখাতে বৈশ্বিক টুল ব্যবহারের কথাই বলা হয়েছিল। বিতর্কের জেরে সামিটে বিশ্ববিদ্যালয়ের স্টল বন্ধ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের খবর পাওয়া গেছে।
Stopped vehicle detected by ring. দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালিতে 3 বছর মেয়াদী 5 লাখ শ্রমিক নেবার প্রথম ধাপের ক্লিক ডে শেষ হয়েছে। বুধবার 1,64,850 জনের কোটার এই পর্বে বিভিন্ন খাতে আবেদন সম্পন্ন হয়। কড়াকড়ি ও জটিল প্রক্রিয়ার কারণে আবেদন কম জমা হওয়ায় এবার যোগ্য আবেদনকারীদের ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। 2026 থেকে 2028 সালে 5 লাখ শ্রমিক নেবে ইতালি সরকার। এই প্রক্রিয়ার প্রথম ধাপে 1,64,850 জন শ্রমিকের কোটা নির্ধারণ করা হয়েছিল। বুধবার সেই প্রথম ধাপের ক্লিক ডে শেষ হয়েছে। এবারের 3 বছর মেয়াদী ভিসায় বিভিন্ন খাতে শ্রমিক ভাগ করে দেয়া হয়েছে। এর মধ্যে সিজনাল বা মৌসুমী কাজ, কৃষি ও পর্যটন খাতে 88,000, নন সিজনাল 76,200 এবং স্বনির্ভর কাজের জন্য 650 জন শ্রমিকের কোটা ছিল। 12 জানুয়ারি থেকে শুরু হয়ে 18 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে এই আবেদনের সময়সীমা বা ক্লিক ডেগুলো অনুষ্ঠিত হয়। তবে শেষ দিনে ডোমেস্টিক বা গৃহস্থালী কাজের জন্য আবেদনের চাপ ছিল তুলনামূলক বেশি। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এবার আবাসন সনদ বা রেসিডেন্স সংক্রান্ত কড়াকড়ি ও জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই আবেদন করতে পারেননি। যারা এই কঠিন ধাপগুলো পার করে আবেদনপত্র জমা দিয়েছেন তাদের ভিসা পাবার সম্ভাবনা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি বলছেন প্রবাসী বাংলাদেশিরা। এবারের আবেদন প্রক্রিয়াটা খুব কঠিন ছিল এবং যারা সঠিক নিয়মে সঠিকভাবে আবেদন করতে পেরেছেন তারা অবশ্যই সাফল্যের মুখ দেখবেন। স্পন্সর ভিসার ক্ষেত্রে আপনার তুলনামূলকভাবে একটু সামান্য বেশি আবেদন জমা পড়েছে, যদিও আমরা এটাতে খুব খুশি। তবে ভিসা পাওয়ার এই সুযোগকে পুঁজি করে দালাল চক্র যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে পরবর্তী 1,65,000 শ্রমিকের জন্য আগাম ফর্ম পূরণ প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে। সময় সংবাদ, ইতালি। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর অবশেষে গ্রেফতার হলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। 66তম জন্মদিনের দিনই স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ গণমাধ্যমের তথ্য মতে সরকারি তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের বিরুদ্ধে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই প্রিন্স। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত ওই বৈঠকের কথা নিজেই এক্সে পোস্ট করে নিশ্চিত করেন গ্রাহাম। এর আগে সপ্তাহ জুড়ে সামাজিক মাধ্যমে শেখ মোহাম্মদের স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা জল্পনা কল্পনা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আবুধাবি সফর স্থগিত করার পর তার কার্যালয়ে এক পোস্টে আমিরাত নেতার স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করে, যদিও পরে সেটি মুছে ফেলে।